অ্যাসেসমেন্ট মানে কি আর ইভ্যালুয়েশন মানে কি, এই দুটো আমরা দেখব। প্রথমে অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব, তারপরে ইভ্যালুয়েশন নিয়ে। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মূল্যায়ন, ইভ্যালুয়েশন মানে মূল্য নির্ধারণ করে দেওয়া। পার্থক্য আমরা দেখি, তাহলেই বুঝতে পারবো। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে, ধরে নাও তোমরা যে পড়ছো, তোমার ডাটা আমার কাছে আছে, আমি অ্যাজ এ টিচার সেই ডাটাটাকে দেখছি। এটা তুমি জানতে পারছো না, তোমার কাছে পৌঁছচ্ছে না এই জিনিসপত্রগুলো, আমার এন্ডেই থাকছে। তোমরা কে কতটা পড়েছো না পড়েছো আমরা তো সব জানি, তাহলে ওটা আমরা অ্যাসেসমেন্ট করে রেখেছি ওই ডাটা নিয়ে, এটা অ্যাসেসমেন্ট। ইভ্যালুয়েশন মানে তুমি পরীক্ষা দিলে, তোমাকে আমি গ্রেড দিলাম যে তুমি এত পার্সেন্ট পেয়েছো, তুমি এত পার্সেন্ট পেয়েছো, এ বি সি এরকম করে গ্রেড দিলাম, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। তো আমাদের প্রথম আজকের টপিক হচ্ছে অ্যাসেসমেন্ট। টাইপস অফ অ্যাসেসমেন্ট, দুই ধরনের অ্যাসেসমেন্ট হয়, মানে মূল্যায়নের দুটো ভাগ আছে। একটা হচ্ছে কি ফর্মেটিভ, ফর্মাল মানে সেখান থেকে ফর্মেটিভ এসেছে। আরেকটা হচ্ছে সামেটিভ, সামেশন। এগুলো আমরা কি দেখছি, অ্যাসেসমেন্ট। ফর্মেটিভটা হচ্ছে যেটা অনগোয়িং প্রসেসের মধ্যে যে অ্যাসেসমেন্টটা চলে সেটা, মানে তোমাকে আমি পড়াচ্ছি, তোমাকে আমি কোশ্চেন জিজ্ঞেস করলাম, এটা হয়ে গেল কি ফর্মেটিভ। মানে চলাকালীনই যে ঘটনাটা ঘটছে তার মধ্যে কিন্তু আমি ডাটা কালেক্ট করছি যে তুমি বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পেরেও পড়ছো না, যেটা বেশিরভাগ স্যারেরা বলে ব্রেন ভালো কিন্তু পড়ে না। এরকম কিচ্ছু হয় না, ব্রেন ভালো কিন্তু পড়ে না এরকম কিছু হয় না, পড়লেই সব ভালো, ব্রেন সবারই ভালো। তো এই হচ্ছে বিষয়। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি হয়, অনগোয়িং ক্লাসরুমের মধ্যেই যেটা হচ্ছে, ক্লাস টেস্ট হতে পারে, কুইজ হতে পারে, যেটা কন্টিনিউ করছি, ফর্মেটিভ। এরপর আছে সামেটিভ। সামেটিভটা কি, ওভারঅল। হ্যাঁ, এবার ওভারঅল যদি আমি সামেটিভ একটা এক্সাম নিই, সেটা কখন হবে, ক্লাস চলাকালীন হবে? হবে না। তাহলে অনেকগুলো টপিক পড়ানোর পরে বা একটা টাইম পিরিয়ডের পরে যে পরীক্ষাটা না হয়, সেটাকে বলা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এই পরীক্ষাটা নিয়েও কিন্তু গ্রেড দিচ্ছি না, জাস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে, অ্যাসেসমেন্ট। তোমাদের এখনো পর্যন্ত যে জিনিসপত্রগুলো আমরা হোমওয়ার্ক দিয়েছি, নিয়েছি? নিইনি। তাহলে হোমওয়ার্ক করেছো? হোমওয়ার্ক তো করতে হবে, নিয়ে এই জন্যই কারণ তোমরা ফর্মেটিভের মধ্যে আছো। কুইজ এজন্যই হচ্ছে, ফর্মেটিভের মধ্যে হচ্ছে, যা পড়ানো হচ্ছে সেটার উপরেই কুইজ হচ্ছে। বা যেটা পড়ানো হচ্ছে না, ধরে নাও আমি কিছু বলিনি, তাও তোমাদের জিজ্ঞেস করছি তোমরা পারছো কিনা বলতে, এটা ফর্মেটিভের পার্ট। যদি দেখা গেলো তুমি ওটা পারলে বলতে, তার মানে ইউ হ্যাভ ক্যাপাবিলিটি, তোমাকে আরও বেশি ট্রেনিং আমাকে দিতে হবে, তাহলে তুমি সেই জায়গাটা, মানে বাকিদের থেকে হয়তো তুমি গড গিফটেড, তুমি তো সেই জায়গাটা মানে অ্যাচিভ করতে পারবে। তো এটা ফর্মেটিভের পার্ট। আর সামেটিভের পার্ট আমি সবাইকে দিলাম, নিয়ে দেখে নিলাম। যে পরীক্ষাটা আমি বললাম যে সব দেখে দেখে করবে, ম্যাটেরিয়াল খোলা থাকবে, বই খোলা থাকবে, গ্রুপ ডিসকাশন করবে। সিডিবি এমন একটা টপিক যেটা মুখস্থ করে হয় না, বুঝেও হয় না। ফিজিক্স যেটা বুঝলে হয়ে যায়, মুখস্থ করতে হয় না, বা একটা টাইম পরে মুখস্থ করতে হয়। হিস্ট্রি বোঝার পরে মুখস্থ করতে হবে, জিওগ্রাফি বোঝার পরে মুখস্থ করতে হবে। সিডিবি তুমি না মুখস্থ করে পারবে। আর আজকে তুমি এখান থেকে বুঝে গেলে আমি যে পড়াচ্ছি, আমার আমার পড়ানোটার পর মানে কি মনে হয়, জল ভাত। বাড়ি গিয়ে কি বানায়, বাড়ি গিয়ে বানাচ্ছে ককটেল মকটেল কী সব হয়ে গেছে, জল ভাত তার নেই, তাই না? তো এটাই সিডিবিটা ক্লিয়ার হবে কখন, যখন তুমি কুইজ অ্যাটেন্ড করবে, যখন তুমি গ্রুপ ডিসকাশন করবে, তোমার বন্ধুর সঙ্গে ডিসকাস করবে। গ্রুপ তো ওই জন্যই খোলা আমাদের, যে গ্রুপে তুমি বলো, প্রত্যেকটা কোশ্চেনের আনসার নাও মিলতে পারে, তুমি সেটা আমাদেরকে বলবে, দিয়ে একটা ওখানটাতে আমি না বললেও কোনো একজন তোমার বন্ধুই উত্তরটা দিয়ে দিল। এই যে ডিসকাশনটা হলো, তার মাধ্যমে কিন্তু সিডিপির ইয়েটা ওঠে। আর আই ডাউট মালদায় কোথাও এরকমভাবে সিডিপি পড়ানো হয় কিনা। আমরা যেখানে টেটের জন্য পড়েছিলাম 22 সালে, তখন আমরা জানতাম না যে সিডিপি কী, লিটারেলি জানতামই না। আর বিএড ডিএলএডের সময় তো ওইভাবে পড়িনি, ওটা তো হয়ে গেছে করোনার মধ্যে চলে গেছে গল্প, পরীক্ষাও দিতে হয়নি সেরকমভাবে, ওটা হয়ে গেছিলো। তারপরে যখন আমি পড়তে গেছি, ওখানে প্রত্যেক দিন ম্যাথ করাচ্ছে, ইংলিশ করাচ্ছে, ম্যাথের প্রিপারেশান তুঙ্গে, তখন ইংলিশ ভালো করছি, বাংলাও করাতো না অতটা, বাকি সাবজেক্টগুলো করাচ্ছে। তারপরে সব মানে ডিসেম্বরের 11 তারিখে পরীক্ষা হয়েছিল, আমাদের প্রথম সিডিবি ক্লাস কবে হয়েছিল জানো? ডিসেম্বরের 1 তারিখে। মানে আমরা বললাম যদি সিডিবি করানো হয় তাহলে আমরা পড়তে যাবো, নাহলে পড়তে যাবো না। তো ম্যাডাম পড়াতেন একটা, ম্যাডামের হাজব্যান্ড আমাদের সিডিবি পড়িয়েছিলেন, মানে এত সুন্দর পড়িয়েছিলেন, মানে কিছু পড়েননি উনি, টপিকগুলো শুধু গ্রুপ ডিসকাশন করেছিলেন। একটা প্রশ্ন ওকে জিজ্ঞেস করেছে, ওই উত্তরটা ও বলছে, ওও বলছে, তার মধ্যে কোনটা ঠিক এটা ডিসাইড করছে বাকিরা। এই যে গ্রুপ ডিসকাশন করা, এর মাধ্যমে আমাদের সিডিপি ক্লিয়ার হয়েছিল। যতটুকু নাম্বার আমরা পেয়েছিলাম ওই একদিনের পড়াতে পেয়েছিলাম, বেশি পাইনি, 10-12 যাই পেয়েছিলাম। তোমাদের যদি এখনই সিটেট পরীক্ষার কোশ্চেন দিয়ে দেওয়া হয়, তোমরা 20 পেয়ে যাবে সিডিপিতে, যদি তোমরা এতটুকু পড়ে থাকো।
আর পিঁয়াজে কোহলবার্গ ভাইগটস্কি তো পড়োনি, মুখস্থ করে নিয়েছো, বা মুখস্থও করোনি, তখন তুমি কত পাবে? ওই 12ই পাবে, যেটা আমরা একদিন পড়ে পেয়েছিলাম। তোমাকে পড়তে হবে, সিডিপি পড়তে হবে, ডিসকাশন করতে হবে, কুইজ অ্যাটেন্ড করতে হবে। মানে কুইজ করতে করতে তুমি বুঝতে পারবে যে কোন কোশ্চেনগুলো সিটেটের জন্য ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামের একমাত্র ফর্মুলা হচ্ছে কি আসবে সেটা নয়, কি আসবে না সেটা জানা। তুমি যদি এখন ওই এসএসটির সিলেবাসের সব নিয়ে পড়তে বসে যাও, হয়ে গেছে, সহায় নম, পারবেই না। তোমাকে কুইজ করতে হবে, সিডিপিতেও তাই, ওরকম কুইজ করতে হবে। ওভারঅল সিডিপি তুমি এখন এই সপ্তাহে, আমি বেশিরভাগ স্টুডেন্ট যেটা করবে, পুরো মাস ধরে পড়েনি, এক সপ্তাহে সিডিপি পড়বে, একদম ঘেটে ঘ হয়ে যাবে। এই কাজটা করো না, ভিডিও দেখো আলাদা আলাদা করে টাইম নিয়ে। সপ্তাহে তো একটা সপ্তাহে 7টা দিন, 7 × 24 ঘন্টা টাইম, প্রত্যেক দিন 2 ঘন্টা করে সিডিপির একটা করে টপিক পড়ো, তাহলেই তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা টপিক বলতে এরকম না যে প্রথম দিন তুমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়লে, তারপরের দিন প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট পড়লে। এই দুটো তো ইন্টার রিলেটেড, এই দুটো একদিনে পড়ো। তারপরে সোশ্যালাইজেশন পড়ো, সোশ্যালাইজেশন এনভায়রনমেন্ট পড়ে নাও, হেরিডিটি পড়ে নাও, এগুলো তো একসাথে হয়ে যাবে। একদিন পিঁয়াজে কোহলবার্গ ভাইগটস্কি পড়ো, একদিন ইন্টেলিজেন্স কমপ্লিট করে দাও, আইকিউ মাল্টিপল ইন্টেলিজেন্স হয়ে গেল। তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এটা আমি পড়াবো নেক্সট ডে। আর তারপরে এই সিসিই আর অ্যাসেসমেন্ট করে নাও, হয়ে গেল কমপ্লিট, আর তো কিছু নেই। সপ্তাহে তুমি 6 দিন বা 5 দিন যদি ঠিকমতো পড়ো, তাহলে তোমার পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? আর এই পরীক্ষাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের প্রথম পরীক্ষা। যাই হোক, ফর্মেটিভ আর সামেটিভ সম্বন্ধে আইডিয়া পরিষ্কার? একটু পরেরটাতে যাও। এই নিচের দিকে এসো, ডিটেলড কম্প্যারিজন ফর্মেটিভ ভার্সেস সামেটিভ, এই জায়গাটাতে নিচে কি লেখা আছে দেখো। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা, এটা কি বলা হচ্ছে? গঠনমূলক মূল্যায়ন। এর লক্ষ্য কি? টু মনিটর স্টুডেন্ট লার্নিং, টু প্রোভাইড অনগোয়িং ফিডব্যাক দ্যাট ক্যান বি ইউজড বাই instructors to provide to improve their teaching and by students to improve their learning। এই যে পুরো লাইনটা, এই পুরো লাইনটার মানে হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টে আমি কি করছি? কুইজ করাচ্ছি, তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি ক্লাসরুমের মধ্যেই, এর মাধ্যমে আমি বুঝতে পারছি তোমার কোন জায়গাটাতে খামতি রয়েছে বা তুমি কোন জায়গাটা সুপিরিয়র, তোমাকে সেই জিনিসটা আমি প্রোভাইড করব। এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের লক্ষ্য। এটা একটা স্টুডেন্ট নিজেও করতে পারে। তারপরে আছে কি? নেচার কি? ডায়াগনস্টিক, মানে আমি ডায়াগনস্ট করছি তোমার মধ্যে কী খামতি রয়েছে বা কী ভালো রয়েছে। রিমেডিয়াল, মানে আমি তোমাকে দ্বিতীয়বার করে সেই জিনিসটা বোঝাচ্ছি, কেউ হয়তো সংশোধন করছি, কেউ হয়তো বুঝতে পারেনি প্রথমবারে, দ্বিতীয়বার বোঝালাম, কুইজ পারছে না সে। তারপরে কি? টাইমিং কখন হয়? অকার্স ডিউরিং দ্য ইনস্ট্রাকশনাল প্রসেস, ক্লাসরুম চলাকালীনই হচ্ছে এটা। টুলস কি? কিসের মাধ্যমে আমি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করব? ক্লাস ডিসকাশনস, গ্রুপ ডিসকাশন যেটাকে বলা হচ্ছে, উইকলি কুইজেস, হোমওয়ার্ক, অবজারভেশনস, এগুলোর মাধ্যমে। কি কনসেপ্ট? অ্যাসেসমেন্ট, আচ্ছা এটা আমরা পরে দেখছি অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা কি আর অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কি। এরপরে রাইট সাইডে চলে এসো, সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্টের লক্ষ্য কি? টু ইভ্যালুয়েট স্টুডেন্ট লার্নিং অ্যাট দ্য এন্ড অফ অ্যান ইনস্ট্রাকশনাল ইউনিট বাই কম্পেয়ারিং ইট এগেনস্ট সাম স্ট্যান্ডার্ড অর বেঞ্চমার্ক। মানে একটা স্ট্যান্ডার্ড রয়েছে যে তুমি এর মধ্যেই পারবে, এই যে এই জায়গাটায় আছে, এই জায়গাটায় সেই স্ট্যান্ডার্ডের নিচে রয়েছে না উপরে রয়েছে, এটা কি? একদম এন্ড, টার্মের এন্ডে গিয়ে আমি দেখছি, এটাই হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। নেচার কি? এটা জাজমেন্টাল হয়, আমি জাজ করছি, ইভ্যালুয়েশনের মতোই এটা, ইভ্যালুয়েটিভ ওজন লেখা আছে। ইট অ্যাসাইন্স গ্রেডস র্যাঙ্কস, এটাতে আমরা গ্রেড দিব, র্যাঙ্ক দেবো, তোমাদের পরীক্ষা হওয়ার পরে যেটা হবে। টাইমিং অকার্স অ্যাট দ্য এন্ড অফ ইনস্ট্রাকশনাল প্রসেস, একটা টপিক পড়ে নেওয়ার পরে এটা, অনেকগুলো টপিক পড়ে নেওয়ার পরে। টুলস, ফাইনাল এক্সামস, টার্ম পেপার্স, বাকি যে কোনো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। কি কনসেপ্ট? এটাকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এবার এটা আমরা দেখবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, বুঝেছো? সামেটিভ ফর্মেটিভ পরিষ্কার? এবার দেখো আগের পাতায়, এবার চলে এসো আগের পেজে। ট্রায়াঙ্গুলেশন অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের 3টে দিক রয়েছে। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট, প্রথম বাংলা বলবে তোমরা, হ্যাঁ, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আর এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর এটা হচ্ছে
অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এটার বাংলা? অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, লার্নিং মানে শিখন। বাংলা শিখনের, অফ লার্নিং মানে শিখনের মূল্যায়ন। শিখনের মূল্যায়ন কখন হবে? যখন তুমি শিখে যাবে তারপরে, তাই না? তাহলে এটা হচ্ছে, এর নেচারটা কি? সামেটিভ অ্যাসেসমেন্ট। এটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ মানে কি? পুরো পড়া শেষ হলো, তুমি কি শিখলে তার আমি মূল্যায়ন করলাম। সামেটিভ অ্যাসেসমেন্টে যেটা করছি এটাকেই বলা হচ্ছে কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এরাই হচ্ছে একে অপরের মানে কি বলবো, কি বলে এটাকে, একই রকম জিনিস, পরিপূরক বা একই ধরনের জিনিস। এরা তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কি? সামেটিভ অ্যাসেসমেন্ট ইন নেচার, মানে যেটা লার্নিং এর বা শিখনের কি করে, মূল্যায়ন করে। আর এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এটা মানে, এটার বাংলা মানে শিখনের জন্য মূল্যায়ন। এটা কখন করছিলাম আমরা? যেখানটাতে আমরা ডায়াগনস্ট করছিলাম, রিমেডিয়াল ভাবে দেখছিলাম ব্যাপারটাকে। তাহলে এটা নেচারে কি হবে? ফরমেটিভ অ্যাসেসমেন্ট, একদম, যেটা ডিউরিং ক্লাস চলবে। সরি, অ্যাসেসমেন্ট, এটা কি শিখনের জন্য মূল্যায়ন, এটা কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। শিখনের মূল্যায়ন, এটা কি সামেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, এটা এটা টিচার করে না, তোমরা করো বা তোমাদের বন্ধুরা করে। শিখন লার্নিং প্যারালালি চলছে এখানটাতে। তুমি একটা, আমি ধরো কখন কোনোদিন কুইজ করালাম না, সপ্তাহে তো প্রত্যেকদিন কুইজ হবে না, তখন তুমি কি করলে, বইটা খুলে দেখছো, দেখে দেখে পারছো কিনা, সেটা হলো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এটা কার দ্বারা কন্ডাক্টেড হয়? এটা হয় পিয়ার্স বা সেলফ। এখানে টিচার, প্যারেন্টস এদের কোনো ভূমিকা নেই, ঠিক আছে? বন্ধুই কিন্তু সব থেকে ভালো তোমাকে বোঝাতে পারবে, বোঝানোর জায়গাগুলোই। আমি তো তোমার লেভেলটা ধরতে পারছি না, আমার এখন মনে হচ্ছে তোমরা কিছুই করোনি, যা পড়ানো হয়েছে 1 মাসে। পড়েছো কিছুটা, ঠিক আছে, বোঝা গেল ট্রায়াঙ্গুলার ব্যাপারটা। অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর বাংলা শিখানোর মূল্যায়ন, ওটা শিখানোর জন্য মূল্যায়ন। আর এটা হচ্ছে শিখন এবং মূল্যায়ন যেখানে প্যারালালি চলছে, একসাথে হচ্ছে, ঠিক আছে? শিখছো, এটা পড়ে তো এর মধ্যে, মানে কারণ আমি তোমাদের লেভেলে পৌঁছাতে পারি না সবসময়। একটা টিচার যদি আমার কাছে একটা স্টুডেন্ট থাকতো তাহলে আমি তার লেভেলে গিয়ে পড়াতে পারবো, কিন্তু যখনই আমার কাছে একাধিক স্টুডেন্ট রয়েছে, 10 জন, 12 জন, 15 জন, 30 জন, 30 জনের বেশি পড়ানো উচিত না, তখন সমস্যাটা কি হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালের ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা আমি যত ভালো শিক্ষক হব তত ভালো ধরতে পারবো। আর যদি আমি নিজের কাজের প্রতি নিষ্ঠাবান না হই তাহলে পড়িয়ে চলে যাবো। তো নিষ্ঠাবান সবাই হয় না, বা সবার অতটা সময়ও থাকে না। মানে এখন যদি আমি প্রত্যেককে দেখি তাহলে তোমাদের একটা ক্লাসই 4 ঘন্টার হবে, যেটা সম্ভব না প্র্যাকটিক্যালি। ওটা তোমাকে একটা বন্ধুই অ্যাসিস্ট করতে পারবে। তোমার একটা বন্ধুই তোমার কুইজে কোন সমস্যা হচ্ছে, তুমি কোন জায়গাটা ধরতে পারছো না, ও ঠিক বলে দিতে পারবে যে তোর এই জায়গাটা সমস্যা হচ্ছে। মানে তোমাকে ইচ অ্যান্ড এভরি টাইম অবজার্ভ করছে। তুমি তো নিশ্চয়ই এর কাছে শিখবে না, তুমি ওর কাছে শিখবে, ওর সঙ্গে তুমি সবসময় থাকো, তোমাকে চেনে জানে, এরকম ব্যাপারটা। আমি জানি না অতটা তোমাকে, বুঝলে এটা? দেখো এখানে এক্সাম্পল দিয়েছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর এক্সাম্পল। এক্সাম্পলটা যদি তুমি বুঝতে পারো জীবনে বলবে না। তোমাদের বই, আরিয়ান্তের বই, একটা মানে খুব নামকরা বই, মানে নামকরা পাবলিশারের, কিন্তু আমি বলবো এই ম্যাটেরিয়ালে যা আছে ওটা বইয়ে নেই, এত ভালো এই ম্যাটেরিয়ালটা। এগুলো কিন্তু ম্যানুয়ালি বানানো হচ্ছে, খুব খেটে খুঁটে বানানো হয়। এক্সাম্পলটা এই জন্য দেওয়া হচ্ছে যেন কোনোদিন না বলো। অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর এক্সাম্পল দিয়েছে, রান্না করার সময় নুন ঠিক আছে কিনা তা দেখার জন্য স্যুপ বারবার আপনি টেস্ট করছেন। এটা কি রান্না করার প্রসেসের মধ্যেই চলছে?
তাই না? এবং তুমি বারবার করছো সেম জিনিস, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মানে এই যে গল্পটা ফরম্যাটিভ, বুঝলে? আর অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা দেখো দিয়েছে এক্সাম্পলটা খুব সুন্দর, প্রথম পেজের নিচের দিকে দেখো। হুম, অতিথিরা খাবার দিয়েছো, স্যুপটা দিয়েছো, খেয়ে দেখছে, তখন তো আর কিছু করে না, তখন হাতের বাইরে চলে গেছে, সেটা হয়ে গেল সামেটিভ অ্যাসেসমেন্ট। সেখানটাতে জাজ করছে যে খাচ্ছে, বুঝলে? হলো এটুকু, পরিষ্কার অ্যাসেসমেন্ট, কোথাও কোনো গাফিলতি নেই। বন্ধ করো তো একটু। সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ই ফর ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন মানে আমরা যেখানটাতে ওই যে মূল্য নির্ধারণ করবো, ইভ্যালুয়েট করব। তো বলছে পরীক্ষা কন্টিনিউয়াস হতে হবে। এবার কন্টিনিউয়াস যদি পরীক্ষা, একটা বাচ্চা তো আসবে না স্কুলে, এই ভয়টা কাটানোর জন্যই পরীক্ষা কন্টিনিউয়াস তোমাকে নিতে হবে, যেন ওই যে বাপরে মিড টার্ম আসছে, ফাইনাল টার্ম আসছে, বমি হয়ে যাচ্ছে, পেট খারাপ, এইটা যেন না হয়, তো যেন কন্টিনিউয়াস চলবে। ডেভেলপমেন্ট ইজ এ কি প্রসেস? রেসপিরেটরি না, কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিক চলেই যাচ্ছে, তাই না? তো সেই জন্য ডেভেলপমেন্টটা মাপার জন্য ইভ্যালুয়েশন তুমি যেটা করবে সেটাও কি হতে হবে? কন্টিনিউয়াস হতে হবে, বুঝলে? কুইজ, ফর্মেটিভ অ্যাসেসমেন্টও ইভ্যালুয়েশনের অংশ, কন্টিনিউয়াস কুইজ হচ্ছে। আমি সপ্তাহটা গোটাটাই কুইজ করাচ্ছি এই জন্য যে তোমাদের ধারণা থাকুক, এরকম না হয়ে যায় যে তুমি পরীক্ষায় এসে দেখছো বাপরে কিছুই তো জানি না। এবং আমাদের এত খাটতে হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের। কঠিন লাগছে তোমাদের? কুইজ করেছো? একটাও করেছো? ও করছে, ও করছে। হুম, ধরতে অসুবিধা হচ্ছে, টাইম নিয়ে করো। দেখো, সিটেট পরীক্ষা 2.5 ঘন্টার, যে কোনো টেট পরীক্ষা 2.5 ঘন্টার হয়, 150 নাম্বার। 150 নাম্বারের মধ্যে 60 মার্কস যেটা এসএসটি, ওটা তুমি পারবে, আইদার পারবে নাহলে পারবে না, ওটার জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। 60 মার্কস মানে ম্যাক্সিমাম 60 মিনিটস, 30 মিনিটস ইজ এনাফ ফর ওই 60 মার্ক। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, পারলে পারবে, না পারলে না পারবে, জোর করে করতে গেলে ভুল। বাংলা তো একদম কনফার্ম, যেটুকু পারবে পারবে। তো এই সবগুলো করতে যদি তোমার 1.5 ঘন্টা লাগে, 30 নাম্বারের সিডিপির জন্য তোমার হাতে 1 ঘন্টা আছে, 1 ঘন্টায় তোমাকে সিডিপি নামাতে হবে। কাট অফ তো না, পাসিং মার্কস 90। আমরা এখানে টার্গেট করবো তোমাদের না, জেনারেল 90। এবার 82তেও ওরা পাস করিয়ে দেয়, কিন্তু বিভিন্ন স্টেটে 82 মানে ভ্যালিড হয় না। তো টার্গেট, আর তোমাদের টার্গেট 90 না, তোমাদের টার্গেট 120+। আমিও বসবো পরীক্ষাতে দেবো, ঠিক আছে? 120+ পেতে হবে। তো দেখো, আমি আমার ফিল্ড সিডিপি জানি, ম্যাথ জানি, আমি এসএসটি কিছুই জানি না, তোমরা সব জানো। এরকম অনেকের মনে প্রশ্ন হয় যে টিচাররা কেন চাকরি পায় না যারা পড়াচ্ছে এখন। প্রথমত বাজার খুব খারাপ, তো দ্বিতীয় কথা এটাই যে সবাই নিজের ফিল্ডে ভালো, অন্য ফিল্ড ওদের অতটা জ্ঞান নেই। আমি একাই পড়াতে পারতাম সব, রেভিনিউ শেয়ার করতে হতো না কারোর সঙ্গে, কিন্তু আমরা এই ব্যাচে রেভিনিউয়ের কথাই ভাবিনি, কে কী টাকা দিচ্ছে না দিচ্ছে ওগুলো কিচ্ছু ভাবছি না আমরা, শুধুমাত্র পড়ানোর কথাই ভাবছি। তারপরে অনেকে আছে ছেড়ে দিচ্ছে, পড়ছে না, এই যে বিষয়গুলো, বা কুইজ করছো না, এগুলো খুব খারাপ লাগছে, এটা করতে হবে তোমাদের, মানে এটা এক্সপেক্ট করি আমরা তোমাদের কাছ থেকে। যাই হোক, কন্টিনিউয়াস ব্যাপারটা বুঝলে? সিসির প্রথমটা হচ্ছে কন্টিনিউয়াস, পরেরটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে সামগ্রিক, সামগ্রিক মানে না, সামগ্রিক মানে সমগ্র জিনিস থাকবে। হ্যাঁ, ইভ্যালুয়েশন তো এটা লার্নিং এর ব্যাপারে না এখানে তোমার। হুম, না, একটু আলাদা, এটা সামেটিভ হলে তো ওটাই বলে দিতাম, বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলতাম। পড়ে বলো, পড়ে। হ্যাঁ, সামগ্রিক বিকাশ, হুম হুম, পুরোটা মিলিয়ে একদম, মানে একটা বাচ্চার যে ইভ্যালুয়েশন করবে তুমি, শুধুমাত্র তার পুঁথিগত বিদ্যা নয়, সে রিয়েল লাইফের জন্য কতটা প্রস্তুত, সে ফিজিক্যালি কতটা ফিট, সব কিছু দেখে তুমি ইভ্যালুয়েট করবে। এটা এই জন্য এটাকে বলা হচ্ছে কম্প্রিহেন্সিভ। আমাদের স্কুলে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো। হুম, প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড, আর লাস্টে ওদেরকে মানে দেওয়া হতো, প্রাইজ দেওয়া হতো সরস্বতী পুজোর দিন। বিগ ইভেন্ট, খুব মজা হতো আমাদের ওটাতে। এবার
মানে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড বলে রেখে দিত না, প্রত্যেককে বই দিত, সেভাবে প্রাইজ দিত, সবার সামনে হতো, প্রচুর গার্জেন থাকতো। তার আগে একটা নাটক হতো, নাটক মানে তারপরে নাটক হতো। তো নাটকের জন্য বাইরের স্কুলের ছেলেমেয়েরাও আসতো, পাশের স্কুলের মেয়েরা আসতো, তো আমাদের কাছে একটা বড় ইভেন্ট। তো সেখানটাতে কে স্টেজে উঠে এটা নেবে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড তো প্রত্যেকটা ক্লাস থেকেই পেতো, কিন্তু স্কুলে একটা মানে ইয়ে ছিল, ইভেন্ট ছিল, যেটাতে পুরো স্কুলে একজনই পেতো। সেটা দেওয়া হতো মোডেস্টি অ্যান্ড মোডালিটির জন্য, যে স্টুডেন্টের মোডেস্টি এবং মোডালিটি ওই বছর পারফেক্ট ছিল। মোডেস্টি মানে ভালো, মোডালিটি মানে তার নৈতিক বোধ ভালো, মোডেস্ট মানে নম্রভদ্র। সে গোটা স্কুলে একজনই পেতো। মানে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হচ্ছে, এদের প্রাইজটা জেনারেল হয়ে গেছিলো একটা টাইম পরে গিয়ে, কারণ সবাই পেতো। আরও একটা প্রাইজ জেনারেল হয়েছিল, মাধ্যমিকে যারা 100-100 পেতো ওদেরকে ডাকা হতো, 150 জন পরপর দাঁড়িয়েছে, সবাই 100-100 পেয়েছে অঙ্কতে। তো ওগুলো জেনারেল হয়ে গেছিলো, পরপর নাম মুখস্থের মতো বলে যেতেন স্যার, যিনি বলতেন। কিন্তু যখন এই একজনের কথা বলা হতো, সে হয়তো পড়াশোনায় ভালো না, সে হয়তো স্পোর্টসে ভালো না, কিন্তু ওই একজনকেই ভালোভাবে মানে ফ্যাসিলিটেট করা হতো। আচ্ছা, এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, স্টুডেন্ট অফ দ্য ইয়ার তার প্রত্যেক বছর মানে কিছু মানে ক্যাটাগরি আনা হতো। যেমন একটা ছেলে কোনোদিন স্কুল কামাই করেনি, স্কুল শেষের পরে ওই ক্যাটাগরিটা সেই বছর থেকে তৈরি করা হলো, যে ওকে ওই প্রাইজটা দেওয়া হবে এবার, 100% অ্যাটেন্ডেন্স। টিচারের মধ্যেও ছিল এরকম। তো এই যে এই জিনিসপত্রগুলো দেখা, এটা কম্প্রিহেন্সিভের মধ্যে পড়ে। মানে স্কুলাস্টিক যেটা বইপত্র, খেলাধুলাও স্কুলাস্টিকের আশপাশেই, আর নন স্কুলাস্টিক খেলাধুলো এর মধ্যে পড়ে, খেলাধুলো, মিউজিক, তারপর কর্ম, কী বলে, ওয়ার্ক, কী যেন, ওয়ার্ক এডুকেশন, কর্মশিক্ষা, এইগুলো হচ্ছে নন স্কুলাস্টিক। এগুলো হচ্ছে কম্প্রিহেন্সিভের মধ্যে পড়ছে, কম্প্রিহেন্সিভের স্কুলাস্টিক আর নন স্কুলাস্টিক, বুঝলে? আচ্ছা, আর কি আছে দেখি। অবজেক্টিভ অফ সিসি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশনের অবজেক্টিভ কি? প্রথম অবজেক্টিভ, টু রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি অ্যামং স্টুডেন্টস। পরীক্ষা আসলে যে অনেকের পেট খারাপ হয়ে যায়, এটা কিন্তু ন্যাচারালি হয়, মানে সাইন্টিফিক ওয়েতেই হয়। চিন্তা করতে করতে পেট খারাপ হয়ে যায়, মাথার উপরে চাপ পড়ে, দিয়ে এই ঘটনাটা ঘটে, বা বমি হয়ে যায়, এগুলো সব স্ট্রেসের জন্য হয়। ওটা কমানোর জন্য কি করতে হবে? ইউনিট টেস্ট। আর একটা মজাদার জিনিস, আমাদের স্কুলে ইউনিট টেস্ট ছিল না, বাকি সব স্কুলে 20তে ইউনিট টেস্ট হয়, ছেলেপেলে বাম্পার নাম্বার পাচ্ছে। আমাদের স্কুলে পরীক্ষা হচ্ছে 100তে, একটা স্যার দেখলে 30, অন্য স্যার দেখলে 25, ফেল, এরকম নাম্বার পেতাম আমরা। তারপরে মাধ্যমিকের কেসটা কী হয়েছিল আমাদের, মাধ্যমিকে আমাদের টোটাল 5টা পরীক্ষা হয়েছিল, মানে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম যেরকম হয় ওগুলো নিয়েছে। তারপরে যেটা আর কি বোর্ডের টেস্ট হয়, তার আগে আমাদের একটা নরেন্দ্রপুর থেকে কোশ্চেন আসতো, যেটা নরেন্দ্রপুর স্ট্যান্ডার্ডের কোশ্চেন, বেলুর মঠের। তো সেই লেভেলের একটা পরীক্ষা হলো। আমরা তখন আমাদের অবস্থা খারাপ, মানে অবস্থা টাইট হয়ে গেছে, ওই পরীক্ষা অনেকে ফেল করে যেত। তারপরে তাদের ওই রিমেডিয়াল টিচিং আমরা পরে পড়বো, মানে ওদেরকে সাপোর্ট দেওয়া, কোথায় কোন সমস্যা হয় সেগুলো দেখা, রিমেডিয়াল টিচিং দেওয়া হলো। সন্ধ্যাবেলা ওরা ক্লাস করেছে স্কুলে। তারপরে হচ্ছে বোর্ডের যে আমাদের এই যেটা কি বলে ওটাকে, প্রি বোর্ড না কি বলে, মাধ্যমিকের আগে যেটা হয়, টেস্ট, রাইট, টেস্ট। টেস্ট যখন আমরা পরীক্ষা দিতে গেলাম, তখন আমরা ভাবছি কি এটা, জল ভাত তো, এরকম সবার অবস্থা, মানে তার আগে ফেল করেছে। আমাকে আমাকে আমার ভূগোলের স্যার বলেছিল, 30 দিয়েছিল আমাকে 100তে, পাস করে দিলাম, যা পরীক্ষাটা দিতে পারবে এই জন্য পাস করে দিলাম। দিয়ে আমি যার কাছে পড়তাম, সেই স্যারটা বাড়িতে এসছে, বাবা বলছে যে ও কী হবে, ওর 30 পেয়েছে ভূগোলে, আর সবাই তো টেস্টে ভালো নাম্বার পায়, মানে টেস্টে যা পায় তার থেকে 10% এদিক ওদিক হয়। তখন স্যারটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা 30% নাম্বার কি 70-80% হবে? তো স্যারও কিছু বলতে পারছে না, মানে হোম টিউশন দিত, ওও চুপ করে আছে মাথা নিচু করে, আমিও মাথা নিচু করে আছি। তো মানে বাবার প্রেসার উঠে গেল। যাই হোক, তারপরে ভূগোলে 90 পেয়েছিলাম। এরকম ইভ্যালুয়েশন আমাদের আগে থেকে করে রেখেছিল এই জন্যই, যেন আমরা মাধ্যমিক পরীক্ষার সময় গিয়ে পেটটা খারাপ না হয়। মাধ্যমিক পরীক্ষায় বিন্দাস যাচ্ছে, চুইংগাম খেতে খেতে যাচ্ছে, কোন স্কুল পড়লো না পড়লো কিছু চিন্তা নেই। হ্যাঁ, আমার একটা বন্ধু এত বড় চুল করেছিল যে মাধ্যমিকের আগে চুল কাটবো না। ঠিক আছে, এই এই ফাজলামোগুলো হচ্ছে। মাধ্যমিকটা তো মানে নর্মালি দিয়ে দিয়েছি, কারণ কি আমাদের ওই 6টা পরীক্ষা নিয়েছিল, তারপরেও টেস্টটা হয়েছিল, এই জন্যই, আর কিচ্ছু করার না। সমস্যাটা কোথায় হলো, যখন আমরা 11-এ উঠে গেলাম, ওই যে ডানা গজিয়ে গেল মাধ্যমিক নিয়ে, এবার 11-এ ফেল করছে। আর আমাদের স্কুলে 11-এ ফেল মানে ফেল,
দুটো সাবজেক্টে ফেল করলে ওকে স্কুলেই রাখতো না, তখন মাদ্রাসাতে গিয়ে ভর্তি হচ্ছে, ওদিকে জহরাতলা স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে, এরকম হয়েছে। মানে আমারই একটা ফ্রেন্ড তোমাদের স্কুল থেকে বেরিয়ে ম্যাক্সিমাম জহরাতলায় যেত। লজ্জাতে একদিনও ক্লাসই করতে যায় না, এরকম। আনন্দ স্যারের ছেলে। তো এটাও হয়, কারণ আমরা তখন ওই ডানা গজিয়ে গেছিলো, তখন আর 11-12 ওরকম করে পড়ানো হয়নি। আচ্ছা, হলো। তারপরের পয়েন্টটা কি আছে, টু ফোকাস অন হলিস্টিক ডেভেলপমেন্ট। হলিস্টিক মানে আমাকে বলবে, সুস্মিতা বলো, হলিস্টিক এর আগে আলোচনা করা হয়েছে টার্মটা, কেউ পারবে হলিস্টিক না দেখে? হ্যাঁ, না, ইন্টার রিলেটেড নয়, অল ওভার, সব কিছু নেই, মানে ফিজিক্যাল, ইমোশনাল সব কিছুর ডেভেলপমেন্ট হলিস্টিকের মধ্যে পড়ে। তো হলিস্টিক এখানে কি বলেছে, হলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা দেখো, কি কি আমাদের ডেভেলপমেন্ট হওয়া উচিত। ফিজিক্যাল, শারীরিকভাবে। ইন্টেলেকচুয়াল মানে ইন্টেলেক্ট কতটা কতটা বুদ্ধি আছে তার। ইমোশনাল মানে কি কতটা ইমোশনালি স্টেবল। ইমোশনালি কম স্টেবল হওয়াও খারাপ, আবার বেশি ইমোশন কারো হওয়া সেটাও খারাপ, সেটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে থাকতে হবে ইমোশনটা। তারপর সোশ্যাল, অবভিয়াসলি আগের সবগুলো যদি ঠিক থাকে, সোশ্যাল যদিও ঠিকঠাক ডেভেলপমেন্ট না হয়, ও লাদেন হয়ে যাবে। তো এই সবগুলোই দরকার, সর্বাঙ্গীন বিকাশ। তারপর লেখা আছে কি, টু শিফট ফ্রম রোট লার্নিং টু লার্নিং বাই ডুইং। রোট লার্নিং মানে যেটা আমরা এখন করি মুখস্থ বিদ্যা, সেটা না করে করার মাধ্যমে শিখবো, লার্নিং বাই ডুইং। টু মেজর অ্যাসপেক্টস বলা আছে, স্কুলাস্টিক অ্যাসেসমেন্ট, যেগুলো আমরা দেখলাম বইপত্র নিয়ে পরীক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি, এইসব। হ্যাঁ, নন স্কুলাস্টিকে কী কী আছে, রিলেটেড টু লাইফ স্কিলস, অ্যাটিটিউড, ভ্যালুস অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এর মধ্যে তোমার লাইফ স্কিলের মধ্যে কি আছে, ক্রিয়েটিভ থিঙ্কিং, এমপ্যাথি, এগুলোরও পরীক্ষা হওয়া উচিত, ইভ্যালুয়েট করা উচিত। মানে তোমার পাশের বন্ধুটার কি হচ্ছে, তার জন্য তোমার মনে কি এমপ্যাথি যাচ্ছে, ইটস এ থিং যেটা মেজার করতে হবে। যদি তোমার মজা পাও তুমি, তার মানে তোমার ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে না। কো-স্কলাস্টিক। এখানে তারপরে অ্যাটিটিউডস, বিহেভিয়ার টুয়ার্ডস টিচার্স অ্যান্ড পিয়ার্স, স্যারের প্রতি কেমন তোমার বিহেভিয়ার, বন্ধুর প্রতি কেমন তোমার বিহেভিয়ার। অ্যাক্টিভিটিসের মধ্যে কি আছে, সিঙ্গিং, ড্রয়িং, স্পোর্টস, মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো। আবার বলেছে মোড অফ ইভ্যালুয়েশন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, মানে ইভ্যালুয়েশনের মধ্যে দুটোই থাকে, একটা ফর্মেটিভ একটা সামেটিভ, যেটা নর্মাল গভর্নমেন্ট স্কুলে ফলো করা হয়। ফর্মেটিভ মানে ওই তোমাদের ইউনিট টেস্ট যেটা, ওটা কতগুলো হয়, 3টা হয় মাত্র? না না, অনেকগুলো হয় তো ইউনিট টেস্ট। আবার টার্ম করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওই যে 15, 20, 30, 50, এইটাই হচ্ছে ফর্মেটিভের মধ্যে, এটা 40% ওয়েটেজ হবে, আর বাকি 60% হবে হচ্ছে সামেটিভের মধ্যে, বুঝলে? অ্যানুয়াল বা টার্মিনালও, মানে অনেকগুলো টপিক যেটাতে থাকবে। ইউনিট টেস্টে সাধারণত একটা ইউনিটের উপরে হওয়া উচিত, বুঝলে? যদি আমাদের ক্ষেত্রে বেশি ইউনিটে হতো, আমাদের তো হয়নি, সব চেঞ্জ হয়ে গেছে। চলো, কারো কোনো জিজ্ঞাসা?